আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নিচে যাব। আমি এখানে, তাহলে তোর নিচে কি? একটু পরে অনুষ্ঠান শুরু হবে। তো আমরা দুজনেই রেডি মেজমা, আমরা দুজনেই রেডি। মেজমা নিজেও দেখে গেল সবটা। ওখানে প্রেজেন্ট না থাকলে বিষয়টা খারাপ দেখাবে। এখন না প্লিজ। হৃদিত বুঝি কখনো কারোর কথা শুনে সে তার মন মর্জির মতো চলতে ইচ্ছুক। ততক্ষণে পাঞ্জাবির ঠাঁই মেলেছে ফ্লোরে। মেহেরিমার মুক্তির আর কোনো পথ অবশিষ্ট থাকে না। শক্তপোক্ত শরীরের নিচে পিষ্ট হয়ে হাঁসফাঁস করে ওঠে। হৃদিত গলা থেকে মুখ তুলে চায়। সমস্যা কি? নরম হোস না কিসের জন্য? এভাবে শক্ত কাঠ হয়ে আছিস কেন? আমাকে বেশি খাটাস না কিন্তু কিটেন। তোর কোমল দেহ কিন্তু অক্ষত থাকবে না অ্যানাবেলা। অমনি মেহরিমা নিজের শরীরের সবটুকু ভাত ছেড়ে দেয়। নেতিয়ে পড়ে রীতিতের সুদৃঢ় বক্ষপটের মাঝে। রীতিতের অধরে বাঁকা হাসি খেলে যায়। অম্বর জুড়ে নক্ষত্রের মেলা। গগনে ক্ষণে ক্ষণে উঁকে দিচ্ছে অর্ধ গোলাকৃতির শশী। কখনো বা অভ্রের আড়ালে মুখ লুকাচ্ছে, কখনো বা প্রকাশ্যে এসে প্রকৃতির মাঝে নিজের সবটুকু সৌন্দর্য মেলে ধরছে। নীরব চোখে সবটা পুঙ্খানুপুঙ্খভাবে অবলোকন করে চলেছে মায়া। খিড়কির জংধরা রড গলিয়ে দৃষ্টি নিবদ্ধ এই দূর আকাশে। এত কি ভাবছেন মায়াপরি? অকস্মাৎ শান্তর কথা শুনতেই মায়া চমকে ওঠে। নড়ে চড়ে বসে পাশ ফিরে চায়। অধর পল্লবে দৃশ্যায়ন হয় মৃদু হাসি। আপনি কখন আসলেন? এসেছি তো অনেকক্ষণ হতে চলেছে। তবে আপনি তো জগৎ সংসার পেরিয়ে বহু দূর চলে গেছেন বোধহয়। সব সময় এত কি ভাবেন আপনি? আজ আর মায়া কিছু লুকোয় না। অনেক তো হলো লুকোচুরি, এবার সেটা চিরতরে বন্ধ করা উচিত। এই নিরপরাধ মানুষকে অহেতুক ঠকাতে একদমই মন সায় দেয় না মায়ের। ভাবছিলাম ভাগ্য আমাদের নিয়ে কিভাবে খেলে, কোথা থেকে কোথায় নিয়ে যায়, কি থেকে কি বানিয়ে দেয়। এই যে দেখুন, ধৈর্যহীন আমিটাকে কতটা ধৈর্যশীল বানিয়ে দিয়েছে। ভেতর পুরে চলে ক্রমশ। হৃদয় কুণ্ঠিত, অথচ উপরিভাগে আমি হাসি খুশি, ঠিক ওই উজ্জ্বল তারকাদের ন্যায়। আঙ্গুল উঁচিয়ে মুক্ত আসমানে ইশারা করে দেখায় মায়া। চোখ দুটো ভেজা ছলছল। এখনো ভালোবাসেন তাইফকে? এই ভব করে আমিটার যত্ন কি আপনার যত্ন লাঘব করতে একটু সক্ষম হয়নি? মায়ার চমকানোর কথা থাকলেও আজ চমকায় না। কিয়ৎকাল দৃষ্টি স্থির রাখে শান্তর গৌরবর্ণের মুখবায়াবে। পরক্ষণেই নিষ্পেষিত হৃদয়ের হাহাকার মেটাতে হামলে পড়ে শান্তর প্রশস্ত বুকে, শক্ত করে জড়িয়ে ধরে। বিয়ের 2 মাসের মধ্যেই প্রথম স্বেচ্ছায় শান্তকে স্পর্শ করে মায়া। শান্তর ওষ্ঠে তৃপ্তির হাসি। মায়া ডুকরে কেঁদে ওঠে। শান্ত স্নেহের পরশে মাথায় হাত বুলিয়ে দেয়। আমি ওটাকে ভালোবাসতে চাইনি, তবুও ভালোবেসে ফেলেছি। এখন ভুলতে চাইছি, সেটাও পারছি না। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে ঠকাতে চাই না, আমি ঠকাতে পারবো না। আপনাকে আমি ভালো না বেশেও বাসি। আপনি আমার অস্তিত্বে মিশে গেছেন। আমি মাঝ নদীতে শ্রাবণ, আমাকে বাঁচিয়ে তুলুন আপনি। আমি আপনার সাথে এই জীবনটা কাটাতে চাই, বাঁচতে চাই আপনার হাতে হাত রেখে। আরে আরে পাগলি মেয়ে, কাঁদে না। আমি আছি তো, আমরা একসাথে বাঁচবো। আল্লাহ চাইলে আমাদেরও সুখের একটা সংসার হবে। আপনার জন্য এই শান্ত সব সময় সর্বদা আছে। যদি গানের লাইন হয় তবে সেই ভাষায় আমি সেই সুতো হব যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাব। এই সান্ত্বনা বাণীটুকু যেন মায়ের জন্য যথেষ্ট ছিল না। সময়ের সাথে পাল্লা দিয়ে মেয়েটার কান্না বাড়ে। শান্ত নিরাশ হয়। মেয়েটার চোখের এক ফোঁটা জল শান্তর বুক পোড়ায়। রোদন থামাতে বৃথা প্রয়াস চালায়। গান শুনবেন? গাইবো আমি। অনুমতি পেতেই ভারাক্রান্ত হৃদয়ে সুর তুলে গান ধরে শান্ত। ছেলেটার বেশ পছন্দের একটা গান। দিন পাল্টায়, রং বদলাই, অস্থির এই মন, হাতের মুঠোয় ফেরার সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানিকার সেই পিছুটান, তার কথা মনে পড়ে, তার কথা মনে পড়ে। শান্ত থামে। মায়া তখনও কেঁদে চলেছে। রীতিমতো কাঁদতে কাঁদতে হেসকে উঠে গেছে। অন্যান্য দিন মেয়েটার মন খারাপে শান্ত 2 লাইন গাইলে প্রাণবন্ত হাসে, কিন্তু আজ তার কিছুই না। সময় পেরোয়, কোনো উপায় না পেয়ে শান্ত ধীর গতিতে বলে, আমরা ছেলে এক হতে পারি মায়াপরি, দেহ মন সবটা জুড়ে। শান্ত টিকছে সত্যি কাজ হয়। মুহূর্তে কান্না থেমে যায় মায়ার। আঁখি জোড়া বড় বড় করে তাকিয়ে থাকে।
সে চাহনি খেয়াল করতেই দিশেহারা হয়ে পড়ে শান্ত। কথাটার মর্মার্থ বোঝাতে উঠে পড়ে লাগে। আপনি যেই রকমটা ভাবছেন আমি সেরকমভাবে বলিনি, বিশ্বাস করুন মায়াপরি। আমি শুধুমাত্র আপনার কান্না থামানোর চেষ্টা করেছি, আমাকে ভুল বুঝবেন না। প্রাপ্তবয়স্ক একজন পুরুষের দৈহিক চাহিদা থাকতেই পারে এবং থাকবে, এটাই স্বাভাবিক। একসাথে বদ্ধ ঘরে দুটো বিপরীত লিঙ্গের মানুষ থাকলে তারা একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করবে। আমরা কেউই এর ঊর্ধ্বে নয়। সম্পর্ক যেখানে আল্লাহ প্রদত্ত হালাল, সেখানে না করার স্পর্ধা আমার নেই। আপনি চাইলে পারেন, আমি না করব না। শান্ত হতভম্ব নয়নে চেয়ে রায়। এতদিনে এই চিনল রে, হঠাৎ করেই হৃদয়টা ব্যথিত হয়। আলগোছিয়ে বিছানা থেকে নামতে নিলে মায়া হাত চেপে ধরে। শান্ত ঘাড় ঘুরিয়ে তাকায়। মায়ার দৃষ্টির গভীরতা বুঝতে বুকটা ছলৎ করে ওঠে। সুখ, বিষাদ, ভয় সব মিলিয়ে অদ্ভুত নতুন অনুভূতিতে ছেয়ে যায় অন্ধকারাচ্ছন্ন অন্তঃকরণের চারিধার। রয়ে শুয়ে জিজ্ঞাসা করে, আপনি শিওর মায়াপরি? আপনি যেটা চাচ্ছেন সেটার জন্য কখনো পস্তাবেন না তো? আমি কিন্তু ক্ষুধার্ত পুরুষ। একবার আশা করা পেয়ে গেলে পরবর্তীতে অনুমতির ধার ধারব না। আজকের পর আপনার সকল মুক্তির পথ কিন্তু বন্ধ হয়ে যাবে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন, কোনো তাড়াহুড়ো জবরদস্তি নেই। শান্তর কথা শেষ হতে মায়া অধর ছুঁয়ে দেয়। নিজের অধর জোড়ায় মায়ার অধরের স্পর্শ পেতে চোখে হাসে শান্ত। নিজের সাথে মিশিয়ে নেয় মায়ার শীর্ণ দেহখানা। ডুব দেয় নিজের ভালোবাসার মাঝে, নিজের মায়াপরীর মাঝে। দুই গন্তব্যের পথিক বাধা পড়ে একসুতোয়। বন্ধ আলোহীন রুম, তিমিরের অতল গহ্বরে ডুবে আছে সবটা। সোফায় বসারত অবস্থায় মুখোমুখি দুজন সুঠামদেহী পুরুষ। গভীর আলাপ আলোচনা চলছে তুমুল পর্যায়ে। আলোচনার মাঝে কথা কাটাকাটি হচ্ছে, তবে গুরুতর নয়। শেষ পর্যন্ত তুমি বিয়ে করলে ওই বাড়ির মেয়েকে। আমি ভাবতেও পারি না তোমার আর ভাইজানের মাথায় কী চলে কে জানে। দেখো কৌশিক, শেষ পর্যন্ত ভালোবাসার ফাঁদে আটকেও না নিজেকে। চৌধুরীদের ভালোবাসার শক্তি প্রখর। এই যে তার বড় প্রমাণ তোমার সামনে বসা। আমিটা ভালোবাসার জালে ফেসে হায়রার জঘন্য অতীত যেন বিয়ে করেছিলাম। নিজের একমাত্র চাচা আব্রাহাম তালুকদারের কথায় কৌশিক চরম বিরক্ত হয়। কোথাকার কথা কোন দিকে নিয়ে যাচ্ছে, কোথায় প্রেম ভালোবাসার, কোথায় কৌশিক, দুটো সম্পূর্ণ দুই মেরুর বস্তু। ওই সব কৌশিকের দ্বারা হবে না। আপনি ফালতু বকা বন্ধ করুন। আমি কেন, কি করতে ওই বাচ্চা মেয়েকে বিয়ে করেছে শীঘ্রই জানতে পারবেন চাচু। তাই আপাতত সব নগণ্য চিন্তা বাদ দিয়ে যা বললাম সেটার দিকে ফোকাস দিন। সর্বপ্রথম জায়ানের খোঁজ লাগান। ওর সাথে কতগুলো ডিল কানেক্টেড আপনার ধারণার বাইরে, কোটি কোটি টাকার ম্যাটার। তাই যতদূর সম্ভব ওরে আমার সামনে হাজির করার চেষ্টা চালান। প্রয়োজনে পুরো বাংলাদেশ চষে বের করুন। লাশ পড়লেও বিপক্ষ দল বলে সহজেই চালিয়ে দেওয়া যাবে। আর বাকিটা আমি সামলে নেব। পাপাকে তেমন প্রবলেম ফেস করতে হবে না। জায়ান যদি ফরেন কান্ট্রিতে চলে যায়? ওহো, এদেশের মাটিতেই আছে। দেশকে বড়ই ভালোবাসে কি না? শ্রেয়া আপা পোল্ট্রি খাবে না তো? আপা হাতের বাইরে চলে গেলে কিন্তু মহা বিপদে পড়তে হবে আমাদেরকে। সেই সুযোগ আন্টির আছে নাকি? তা অবশ্য ঠিক বলেছ, কিন্তু জায়ান আমার মেয়েকে কেন খুন করলো? রিজন কি তোমার না বিশ্বস্ত ছিল ছেলেটা? আপনি শিওর জায়ান খুন করেছে? নিজের চোখে দেখেছেন ওকে খুন করতে? সিসিটিভি বন্ধ থাকা অবস্থায় তো ঘটনা ঘুরেও যেতে পারে। সরি, নাথিং। এদিক ওদিক না হাতড়ে জায়গা মতো টোপ ফেলেন, মাছ ধরা দিতে বাধ্য। রাঘব বল ধরতে পারবেন? তবু আমার একটা ইয়োর অপিনিয়ন ডাজেন্ট পে মাই বিলস। ফাক এভরিথিং, জাস্ট ফোকাস অন মানি। কৌশিকের বন্য পশুর মতো হুঙ্কারে শঙ্কিত হয়ে ওঠে আব্রাহাম তালুকদারের অন্তরাত্মা। ভয়ে ভয়ে কোনো রকমের কথায় সম্মতি জানিয়ে দ্রুত পায়ে প্রস্থান করে। কৌশিকের সবচেয়ে নিকৃষ্ট হিংস্রতার সাক্ষী ছিলেন উনি। সেই সব ভাবলে আজও গায়ে কাটা দিয়ে ওঠে, লোমকূপ খাড়া হয়ে যায়, কলিজার পানি শুকিয়ে আসে। অবচেতন মনে সামনে হাঁটতে হাঁটতে জোরসে ধাক্কা লাগে হৃদিতের সাথে। আব্রাহাম তালুকদার থমকে দাঁড়িয়ে পড়েন। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই শান্ত হয়। আজ আব্রাহামের তালুকদারের অবস্থা ঠিক সেরকম। এক জমের মুখ থেকে রক্ষা পেতে আর এক জমের সম্মুখে হাজির। আব্রাহাম তালুকদার মাঝে মাঝে ভেবে কুল পায় না, দুই আগুনের সংঘর্ষে আদৌ কি ওনারা বেঁচে থাকতে পারবেন, নাকি মরে ভস্মীভূত হতে হবে। দুজন যে কেউ কারো থেকে কম যায় না, আল্লাহ তাআলা ভালো জানেন সামনে কি হতে চলেছে। হৃদিত কপালে ভাঁজ ফেলে নেত্রযুগ্ন ছোট ছোট করে তাকিয়ে আছে। তার লক্ষ্য করতে আব্রাহাম তালুকদার মনের ভয় মনে রেখে নিজের পুরুষত্ব জাহির করতে চেষ্টা করেন। চোখে দেখো না? লিসেন হৃদিত, আমার আশেপাশে ঘুরঘুর করবে না। আই ডোন্ট লাইক ইউ। If you don't like me, drink Harpic. হোয়াট ননসেন্স!
গো টু হেল। I am not interested to visit your home. হৃদিত আব্রাহাম তালুকদারের দিকে তাকাতে উনি চটজলদি সামনে থেকে সরে দাঁড়ায়। অধরে বক্র হাসি ঝুলিয়ে মেহেরামার সন্ধানে নিচে চলে যায়। আব্রাহাম তালুকদার তব দেখে সেদিকে একদৃষ্টে তাকিয়ে থাকেন। পর মুহূর্তে ধরিত্রের চারিদার ঘিরে ভয়ে রাজেকে ধরে, মনটা বড্ড কুডাকছে। স্টেজে রাজকীয়ভাবে সজ্জিত দুটো চেয়ারে বসা তাবান অনামিকা, দুজনের শরীরে কাপল ড্রেস দৃশ্যমান, গাঢ় সবুজ রঙে ঝলমল করছে গাত্রের সহিত মিলেমিশে। অন্যদের থেকে শুধুমাত্র কালার ডিজাইনে ভিন্নতা রাখা হয়েছে। দুজন মেহেদি আর্টিস্ট যত্ন নিয়ে অনামিকা তাবানের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। এত উৎসবমুখর আনন্দে হৈ হুল্লোড়ে মেতে থাকা পরিবেশেও অনামিকার মনটা উদাস, চোখে মুখে বেদনার ছাপে স্পষ্ট। কথাটাও তুলনামূলক কম বলছে। তাবান প্রথম থেকেই সবটা খেয়াল করে চলেছে। স্টেজে এসে পর্যন্ত মেয়েটা নির্লিপ্ত ভঙ্গিতে বসে রয়েছে, যেন ওকে ধরে বেঁধে বিয়ে দেওয়া হচ্ছে। তাবানের হাতে মেহেদি দেওয়া কমপ্লিট, শুধুমাত্র বাম হাতের তালুতে দিয়েছে ছেলেটা। ব্যস্ততার মাঝে খানিকটা ফুরসত মিলতেই অনামিকার দিকে চেপে বসে, চাপা গলায় ফিসফিসি ওঠে। মন খারাপ শ্যামবতী? অনামিকা হাতের থেকে দৃষ্টি সরায়, মলিন মুখে কিছুটা মিছে হাসি ফুটানোর বৃথা চেষ্টা করে। একটুখানি। কেন? মায়া আসবে না আমার বিয়েতে। তাবান অনামিকার মুখাবয়বে পূর্ণ দৃষ্টি রাখে। মেয়েটার চোখের কোণে জল উকে দিচ্ছে। আপনাকে বলেছে? আমি ওকে কতবার কল করে বললাম, ওর বাসায় পর্যন্ত গেছিলাম, তবুও মেয়েটা শিওরিটি দিতে পারলো না। ও শাশুড়িটা কেমন যেন, শান্ত ভাইয়াকেও বলতে দিল না, বলল ভাইয়ার হাতে নাকি এখন টাকা নেই। আনন্দপুর হলে ঠিক উপস্থিত থাকতে পারতো, ঢাকাতে হয়তো বা আসতে পারবে না। ও আচ্ছা, এই ঘটনা ভাববার বিষয়। সব দোষ আপনার। এত রং ঢং করে বিয়ে করতে কে বলেছে আপনাকে? আজ গ্রামে বিয়ে হইলে আমার মায়াবতী আমার সাথে থাকতো। কথাগুলো বলতে বলতে অনামিকা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তাওয়ান হতভম্ব, এইটুকু বিষয় নিয়ে কাঁদতে হবে? তাওয়ান তো এখনো বেঁচে আছে নাকি? আপনি কাঁদছেন শ্যামবতী? না, হাসছি আমি। কই, দেখতে তো পাচ্ছি না। তাহলে জিজ্ঞাসা করছেন কেন? তাবান হাসে, মেয়েটা বড্ড ঝগড়ুটের সাথে ঘাট তেড়াও। এই যে এমন মোমেন্টে এসেও তেড়ামি করে ঝগড়া করছে। অনামিকার এই অভ্যাসটাই তাবানের সবচেয়ে ভালো লাগে। নিজের টাইপ জীবনসঙ্গীকেই বা কে না চায়। দোহাই লাগে আপনার, আপনি কাঁদবেন না। আপনার মায়াবতী থাকবে এই বিয়েতে, আমি কথা দিচ্ছি। প্রয়োজনে আমি গ্রামে যেয়ে নিয়ে আসব। তবুও আমাদের এই সুখকর বহু প্রতীক্ষার মুহূর্তে চোখের জল ঝরাবেন না। সত্যি বলছেন আপনি? অনামিকার উৎসুক স্বর। 3 সত্যি। সেকেন্ডে অনামিকার মুখের মলিনতা দূরীভূত হয়ে খুশিতে ছেয়ে যায়। অধর পল্লবে ফুটে ওঠে একগুচ্ছ মিষ্টি হাসি। মেয়েটাকে দেখতে বড়ই আবেদনময়ী লাগছে। তাবান একদৃষ্টে সেদিকে চেয়ে থাকে। হৃদযন্ত্রটা দ্রিম দ্রিম শব্দ উঠিয়ে লাফাচ্ছে, মনের একাংশ থেকে ভেসে আসে। তাবান, তুই ঠিক এখানেই ফেসেছিস। মেহেরিমা স্টেজের একপাশে চেয়ারে বসে আছে, সাথে স্বর্ণালী সহ আরও অপরিচিত ব্যক্তিবর্গের ঠাঁই মিলেছে। হাতে মেহেদি পড়ছে সকলে। মেহেরিমের পাশের চেয়ারে গাঢ় হয়ে হৃদিত বসা। মেহেরিমা এখানে এসে পর্যন্ত হৃদিত এক বিন্দু এদিক সেদিক নড়েনি, বইয়ের আঁচলের নিচে পড়ে রয়েছে। মেহেরিমার এক হাতে মেহেরিমার ইতিরেখা টানা হয়েছে, সেটাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত জনাব। ম্যাম, আপনি কি হাতে স্যারের নাম লিখতে ইচ্ছুক? মেহেদি আর্টিস্টের কথায় লাজুক হাসে মেহেরিমা, ডানে মাথা দোলায়, যার অর্থ হ্যাঁ। আর্টিস্ট মৃদু হেসে হাতের মধ্যস্থানে হৃদিতের নাম লেখে কাজের সমাপ্তি ঘটিয়ে প্রস্থান করে। সুযোগ বুঝিয়ে মেহেরিমা শুধায়, পরীর বাবা আরেকবার বিয়ে করবেন আমায়? এমন আজগুবি প্রস্তাবে হৃদিত কপাল কুচকায়। এক বাচ্চার মা হয়ে বিয়ে করার শখ উদয় হয়েছে মহারানীর। ছোট্ট মাথায় কখন কিসের ভূত ওঠে কে জানে। করেছি তো একবার। ওটা কি বিয়ে বলে? তো কি বলে? কোন অনুষ্ঠান ছাড়াই বিয়েটা হয়ে গেছে। আমার কত স্বপ্ন ছিল নিজের বিয়ে নিয়ে। অন্যরা যেভাবে লাল টুকটুকে বউ সাজে, সেভাবে আমারও খুব বউ সাজতে ইচ্ছে হয়। সে যে কি হবে, যত সাজুগুজু করবি আমার কাজ তত বাড়বে। মানে? শাড়ি অঙ্গে ধারণের দায়িত্ব তোর হলেও আবরণ চ্যুত করার দায়িত্ব তো আমারই। লজ্জায় মেহেরিমার আনন লালচে আভায় রাঙা হয়ে ওঠে। কান দুটো গরমের কবলে ঝালের মতো ঝাঁঝছোটে, মুখ লোকাতে হাঁসফাঁস করে ওঠে। বিয়ের 1 বছরের বেশি সময়েও এত লাজ ভাবা যায়? হৃদিত পুনরায় জিজ্ঞাসা করে, হাতে আমার নাম লেখনি কেন? তো কার নাম লিখবো? মেহেরিমা ভুরু কুচকে বলে। হৃদিত অধরে বাঁকা হাসি ফুটিয়ে তোলে। 2 দিনেই তো এই রং ধুয়ে মুছে যাবে। ওই রঙের সাথে যদি আমার জন্য অবশিষ্ট থাকা শেষ ভালোবাসাটুকু নিঃশেষ হয়ে যায় আনাবেলা। মেহেরিমা স্তম্ভিত। এই লোকটার সবকিছুতে এত গভীর ভাবনা কেন?
হাতের রং একদিনের মাঝে মুছে গেলেও মন পিঞ্জিরায় যত্নে রাখা ভালোবাসা কি 7 জন্মেও মুছে ফেলা যাবে? সামনে উপস্থিত সর্বজ্ঞানী মানুষটাও ভালোবাসা উপলব্ধিতে এতটা আনাড়ি কেন? নাকি মেহেরিমার ভালোবাসায় কোথাও ফাঁকফোকর রয়ে গেছে? কিন্তু মেহেরিমা তো নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসতে চেষ্টা করে এবং সবটা প্রকাশও করে। মেহেরিমা যখন ভাবনার অতলে বুঁদ হয়ে আছে, ঠিক তখনই রিদিতের ফোনটার নিজস্ব শব্দে বেজে ওঠে। ফোনের স্ক্রিনে অমিত সাহার নাম বা দৃশ্যায়ন হতেই রিদিত উঠে দাঁড়ায়। মেহেরিমা ধ্যানচ্যুত হয়। কোথায় যাচ্ছেন? কে কল দিয়েছে? আর্জেন্ট কল, আমি 5 মিনিটে আসছি। এখান থেকে এক পাও নড়বি না, মাকে এখানে আসতে বলেছি আমি। জলদি ফিরবেন, আপনাকে কিছু বলার আছে আমার। ওকে। রিদিত স্টেজ থেকে নেমে এইচ ভিলার পিছনের দিকে যায়। এইচ ভিলার পিছনের সামনে থেকে দ্বিগুণ জায়গা জুড়ে সুবিশাল বাগান, সবটাই আরিফ চৌধুরী নিজের হাতে রোপণ করা গাছের মেলবন্ধনে তৈরি। পিছনে মানুষের আনাগোনা কম, গানের শব্দটাও ততটা পৌঁছাবে না। মেহেরিমা রিদিতের যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। বেশ কয়েক মিনিট একা ঠায় বসে রয়। অকস্মাৎ কোমরের ঠান্ডা হাতে স্পর্শ পেতেই চমকায় মেহেরিমা। তৎক্ষণাৎ পাশে দৃষ্টি ঘুরায়, না কাউকে খুঁজে পায় না। ভিড়ের মাঝে চারিপাশে ঘূর্ণায়মান দৃষ্টি মেলে ধরে। চোখ যে আটকায় ওর থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবকে, যার নোংরা চাহনি মেহেরিমাতে নিবদ্ধ। অষ্টধায়ে মেসলা হাসি ঝুলিয়ে আছে। মেহেরিমা ঘটনা কিছুটা আঁচ করতে পারে। রাগে ঘৃণায় শরীর রি করে ওঠে, আখিজোড়া বন্ধ করে নেয়। মানসপটে ভাসমান হয় অগ্নিশেখের সুশ্রী বদন, কর্ণকুহরে ভেসে আসে দৃঢ় নারীর স্বর। নোংরা স্পর্শ মুছতে না পারলে স্পর্শকারীকে মুছে ফেলো। পৃথিবী থেকে চিরতর বিদায় দিয়ে দে, দরাতল কীট মুক্ত কর। মেহেরিমা নেত্রযুগ্ন খুলে তাকায়। সামনে স্বয়ং অবনীশেখ দাঁড়ানো, স্মরণ করতে উপস্থিত মা নামক মহিষী, সাহসী নারী। মেহেরিমা অবনীশেখের চোখে দৃষ্টি স্থির রাখে কিয়ৎক্ষণ। মায়ের চোখে দুর্বোধ্য ভাষা আজ যেন সহজেই বুঝতে পারে মেহেরিমা, আর তাতে স্মিত হাসে। অবনীশেখ মুস্কি হেসে পরীক্ষা নিয়ে তাবান অনামিকার দিকে চলে যায়। মেহেরিমা আলগোছে বসা থেকে দাঁড়ায়, ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা চালায়। ছেলেটা যেন এই সুযোগ হাতছাড়া করতে রাজি নয়। মেহেরিমার পিছু পিছু দূরত্ব রেখে হাঁটা ধরে। কয়েক মিনিট পেরোতে মেহেরিমাকে বাগানের দিকে যেতে দেখা যায়। পেছনে ছেলেটা উপস্থিত পরিলক্ষিত, সেদিকে দৃষ্টি মেলে কুটিল হাসে অবনীশেখ। রিদিতের নাম্বারে কল দেন। সেকেন্ড পেরোতে ওপাশ থেকে কল রিসিভ হয়। তৌসিফ বিয়েতে এসেছে সপরিবারে। এই তো অকেশনে আসা কিছু মেয়েদের সাথে হেসে হেসে খেলে কথা বলছে। অধরে প্রগাঢ় হাসি ল্যাপটানো, সম্ভবত ফ্লার্ট করছে মেয়েগুলোর সাথে। দূর থেকে সবটাই নিষ্প্রাণ চাহনিতে অবলোকন করছে ত্রিধা। বুক পড়ছে, মন জ্বলছে মেয়েটার। চোখ দুটো বাড়িতে টইটম্বর। তৌসিফ কথার মাঝে এক পলক আর চোখে ত্রিধার দিকে তাকায়। ত্রিধার নজর তৌসিফের দিকেই নিক্ষেপ ছিল, বিধায় দৃষ্টিতে দৃষ্টি মেলে। তৌসিফ না দেখার ভান করে পুনরায় আড্ডায় মেতে ওঠে। ত্রিধা নিজের চোখের পানি ধরে রাখতে বিফল, তা স্বধারায় বর্ষণ নামায়। কোথা থেকে সহসা আগমন ঘটে কৌশিকের। ত্রিধার হাত ধরে হ্যাসকা টান দিয়ে নিজের সাথে টানতে শুরু করে। ত্রিধা হতভম্ব নয়নে জড়বস্তুর ন্যায় পা চালায়, বাড়ির ভেতরে নিয়ে চলে যায়। সবটা লক্ষ্য করতেই তৌসিফ ক্ষীণ হাসে। ভাঙা দুটো হাত গলায় ঝোলানো ছেলেটার মানুষের সমাগম থেকে দূরত্ব বজায় রেখে সরে আসে। এইচ ভিলার জনমানবহীন স্থানে অবস্থান করে। তৌসিফের আজকাল পৃথিবীর সব কিছুতেই বিতৃষ্ণা লাগে। বাচ্চার ইচ্ছাটা ঠিক আগের মতো আসে না। শরীর বেঁচে, অথচ মনটা মৃত। পাশে কারোর উপস্থিতি টের পেতে ঘাড় ঘুরিয়ে যায়। তাইপ দাঁড়ানো, দুজনেই কিঞ্চিত হাসে। যে ট্রেন তোমায় ছেড়ে চলে গেছে তার জন্য কিসের এত অপেক্ষা ব্রো? সে তো নিজের গন্তব্যে ঠিকই পৌঁছে গেছে। ট্রেন আমায় ছেড়ে চলে গেছে, অথচ তার টিকিট এখন আমার বুক পকেটে যত্নে রাখা। মেয়েটা মীমাংসিত হয়েও মৃত্যুদণ্ড। আমার আমিটা বড্ড অসহায় ভাই। এই অসহায়ত্ব বোঝানোর নয়, দেখানোর নয়, সবটা কেবলমাত্র হেই আমার। হৃদয়স্পর্শী কথাগুলোর উত্তরে তাইফের অন্তঃকরণ ভেদ করে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে নিজেও যে একই রাস্তার পথিক, সান্ত্বনা বাণীটুকু দেওয়ার জন্য আশেপাশে হাতড়ে শব্দ খুঁজে পেতে নিরর্থক হয়। কি বলবে, কি বোঝাবে? একমাত্র যার হারায় সেই জানের বিষ কতখানি। ছেলেটা যতখানি হাসি মুখে এসেছিল, ঠিক ততখানি ভাড়া হৃদয় নিয়ে অন্যদিক গমন করে। কৌশিক ত্রিধাকে নিজেদের জন্য বরাদ্দকৃত রুমে এনে এক প্রকার ছুঁড়ে মারে বিছানায়। বিকট শব্দে দরজা লক করে। ত্রিধা উঠে বসেছে ততক্ষণে, ভয়ে গুটিয়ে নেয় নিজেকে। বিছানার এক কোনায় পড়ে থাকে। ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে মেয়েটা। কৌশিক হুঙ্কার ছাড়ে, তোকে বলেছিলাম ওই ছেলের দিকে নজর না দিতে। এভাবে কি বোঝাতে চাস? সকলকে তোকে ফোর্স করে বিয়ে করেছি আমি? তুই ওই ছেলেকে ভালোবাসিস আর আমি তোদের মাঝে থার্ড পার্সন। ফার্স্ট অ্যান্সার মি। শিবাল, লাশ ফেলে দেবো আমি। না, এমন কিছুই না, ভুল হয়ে গেছে, আর হবে না, ক্ষমা করুন আমায়।
দ্বিধার ভয়ার্থক কণ্ঠ, হার্টবিটের প্রখর ঝড় কৌশিকের কর্ণে বিদ্যমান। কৌশিক কয়েক সেকেন্ড যাবৎ অলস ভঙ্গিতে দাঁড়িয়ে ত্রিধার দিকে একচিত্তে তাকিয়ে রয়। পরক্ষণেই কোনো শব্দ ছাড়াই হন্তদন্ত পায়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। নিজের রাগ হিংস্রতা কমানোর সবটুকু প্রয়াস চালায়। ওয়াশরুমের ভেতর থেকে পানি পড়ার শব্দ ভেসে আসছে। ত্রিধা ডুকরে কেঁদে ওঠে। সুন্দর জীবনটা হঠাৎ করে এমন বিষাদময় হয়ে উঠল কেন? এই জীবন কিভাবে পার করবে ত্রিধা? মনে একজন, ভাগ্যে একজন। আল্লাহ কেমন জীবন দিল? আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী। ত্রিধা নিজেও মনে প্রাণে সবটা বিশ্বাস করে, কিন্তু এই নিকৃষ্ট মানুষের সাথে ত্রিধাকে কেন জুড়ে দিল? এখানে যে খারাপ ছাড়া ভালো নেই, নাকি খারাপের মাঝে ভালো নিহিত? এ কেমন দোটানা মন? মস্তিষ্কের তুমুল নীরব যুদ্ধে কাহিল ক্ষয়িত ত্রিধা। এর থেকে বোধহয় মৃত্যু শ্রেয়। কৌশিক নিজেকে সামলিয়ে নিজের সাধারণ রূপে বাইরে আসে। কিছুক্ষণ আগের হিংস্র কৌশিক এখন একদম সলিলের মতো নিস্তব্ধ, শান্ত। ত্রিধা নিজের কান্না থামায়, মুখটা নামিয়ে রাখে। ত্রিধার কার্যক্রমে কৌশিক বোধহয় খানিকটা হাসল, তবে তার সুস্পষ্ট নয়। আচ্ছা ডার্লিং, ভালোবাসা কি, এর ডেফিনেশন কি? মানুষ এভাবে একজনকে ভালোবাসে? ত্রিধা দৃষ্টি ওঠায়, আখিদয়ে হাজারো প্রশ্ন বিরাজমান, ছোট্ট করে জবাব দেয়, জানি না। আলবাত জানো, ভালোবাসায় অন্ধ তুমি মেয়ে, বলো ভালোবাসা কি জানো না? কৌশিকের কথায় ত্রিধা অপলক চাহনিতে তাকিয়ে থাকে। অতীত স্মরণ হয়, অক্ষিজোড়া বন্ধ করে তৎক্ষণাৎ। চোখের পর্দায় ভেসে ওঠে ঢাকা থেকে ফেরা দৃশ্য। ত্রিধাদের বিদায় দিতে তৌসিফ এসেছিল, নিজের ভালোবাসা প্রকাশ করেছিল। হসপিটালের সামনে দাঁড়িয়ে ত্রিধার ডান হাতটা নিজের মুঠোয় পুরে একটা চিরকুট ধরিয়ে দিয়েছিল, যেথায় গোটা অক্ষরে কালিতে ছাপা ছিল তৌসিফের নাম্বার। মুখে বলেছিল, আজ থেকে আমার জীবন নামক রুটিনে একটু পরিবর্তন ঘটবে কটকটি রানী। রাতে 11টা থেকে 11:20 অবধি তোর জন্য নির্ধারিত করলাম। চলবে কয়েকটা বছর, যেমন ধরো 4টা বছর আমার জন্য অপেক্ষা করবে তো তৌসিফের মিসেস হয়ে তোমাকে বরণ করে নিয়ে আসবো। তৌসিফের করা প্রশ্নের জবাবে ত্রিধা কেবল ছলছল চোখে আশ্বাস দিয়েছিল, মাথাটা নাড়িয়েছিল। ভালোবাসার শব্দ পুরেনি, অথচ তারা খুইয়েছিল নিজেদের স্বপ্নের গন্তব্যস্থল। অজানা রাস্তায় হারিয়ে বসেছিল নিজেদেরকে। ত্রিধা বন্ধ চোখ খোলে, মুখাবয়বে কিছুটা পরিবর্তন দেখা যায়। বড় একটা শ্বাস ফেলে, অতঃপর শক্ত কণ্ঠে বলতে শুরু করে, কৌশিক তালুকদার, আপনি পশু সমতুল্য। আমার ভালোবাসা কেড়ে নিয়েছেন। মরণ যন্ত্রণায় দগ্ধ আমার হৃদয়। আমি আপনাকে ঘৃণা করি। আপনার সাথে বদ্ধ রুমে থাকতে আমার গা গুলিয়ে আসে। আপনার পরিণতি খুব করুণ হবে। আপনি ভালোবাসা পাবার আশায় প্রতিনিয়ত তর পাবেন। ভালোবেসে মৃত্যুকে খুব কাছ থেকে দেখবেন, উপলব্ধি করবেন প্রকৃত ভালোবাসার অর্থ। ত্রিধার ক্রন্দনরত কণ্ঠস্বরের বিপক্ষে কৌশিক চুপ রয়। ভ্রুযুগল কুচকে আছে, পরক্ষণে ঘর কাঁপিয়ে উচ্চস্বরে হেসে ওঠে। সেই হাসির গুঞ্জন ত্রিধার মন গহীনে গভীর দাগ কাটে। বেবি গার্ল, তুমি সত্যি একটা ইডিয়েট। আমি কৌশিক তালুকদার কখনো কারো ভালোবাসার ধার ধারি নাই, আর সেখানে ভালোবেসে মৃত্যু, হাউ রিডিকুলাস ডার্লিং, জোকস অফ দ্য ইয়ার। কিন্তু কথা যদি পৌঁছে চ্যালেঞ্জ অবধি, তবে তো অ্যাকসেপ্টেড। নোটপ্যাড পেন আছে কাছে, থাকলে লিখে নিও। আমি কৌশিক তালুকদার কথা দিচ্ছি, তুমি আমাকে ভালোবাসবে, অ্যান্ড ইয়াস, তোমার নিজের থেকেও বেশি। ত্রিধা হতভম্বিত, গলা রোধ হয়ে আসে, মুখ ফুটে কিচ্ছুটি উচ্চারণ করতে পারে না। জাতাকলে পিষ্ট হৃদয়টা দ্বিতীয়বারের মতো কম্পিত হয়। কৌশিকের শ্রবণেন্দ্রিয় পৌঁছায় ত্রিধার স্পষ্ট স্বর, আপনাকে ভালোবাসার মতো পাপ করার আগে আমার মৃত্যু হোক। শান্ত আধশোয়া হয়ে বিছানায় বসা, ওর নগ্ন বুকে মাথা রাখে মায়া। চোখ জোড়া ঘুমে ঢুলু ঢুলো, তবুও জোরপূর্বক তা টেনে তাকিয়ে। ফোনের স্ক্রিনে জলজল করছে তাবানের নাম। শান্ত তাবানের সাথে কথা বলছে, সেগুলোই মনোযোগ জ্ঞাপন করে শুনছে মায়া। কথা শেষ করে শান্ত কল কাটে। অনামিকার বিয়ের বিষয়টা আমাকে জানাননি কেন আপনি? ইদানিং ব্যস্ততার দরুন আনন্দপুর দর্শন নিতে পারি না, তাই বিষয়টা আমার নিকট অজানা। আপনার হাতে টাকা নেই, সেজন্য। টাকার হিসাব করে আপনি এত বড় বোকামি করছেন মায়াপরি। আমাকে একটাবার বলে তো দেখতেন, আপনার একমাত্র বেস্ট ফ্রেন্ডের বিয়ে, আর আপনি যাবেন না? যে মেয়েটা আপনার সুখ দুঃখের সঙ্গী ছিল, তাকে আপনি না করেছেন কিভাবে? টাকা এখন নেই, আল্লাহ চাইলে একদিন হবে, কিন্তু এই সময়গুলো আর কখনো ফিরে পাবেন না আপনি। শান্তর কথায় মায়ার মন ভার হয়, সাথে নিজের বোকামিতে যথেষ্ট লজ্জাও পায়। আমি না করিনি তো, বলেছি চেষ্টা করব। আপনি কেমন চেষ্টা করতেন আমি বুঝতে পেরেছি। ওভাবে বলছেন কেন? আগামীকাল আমরা ঢাকা যাচ্ছি। মায়ের চোখ জোড়া আপনা আপনি গোল গোল আকার ধারণ করে। অবিশ্বাস্য কণ্ঠধ্বনি মেয়েটার, যেন বিশ্বাস করতে দ্বিধান্বিত।
রিয়েলি? কিন্তু অতগুলো টাকা? ম্যানেজ করে নেব। বেকার জামাই নিয়ে আপনার খুব চিন্তা, তাই না মায়াপরি? হুম, মোটেও না। আমি এভাবেই বেশ আছি। আপনি থাকলে আমার টাকার প্রয়োজন নেই। কিন্তু কিন্তু কি? লজ্জায় আড়ষ্ট হয়ে শান্তর প্রশস্ত বুকে মুখ গুজে মায়া রিনরিনে আওয়াজে বলে, আমি জার্নি করতে পারবো তো। কেন পারবেন না? শান্ত থেমে যায়। মায়ার কথার ব্যাখ্যা মস্তিষ্কে হানা দিতেই শুধায় ছেলেটা। ব্যথা? অস্ফুট কোমল কণ্ঠ মায়ার। শান্ত মায়াকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে, কপালে অধর ছুঁয়ে দেয়। অতঃপর মায়াকে বালিশে শুয়ে দিয়ে বিছানা থেকে নেমে যায়। ফ্লোরে অবলীলায় পড়ে থাকা প্যান্ট উঠিয়ে পরিধান করে নেয়। ঘরের লাইট অন করে। মায়া নিজেকে আচ্ছাদন করতে ছটফটিয়ে ওঠে। শান্ত হেসে দেয়। টেবিল হাতড়ে 2টো ট্যাবলেট আর 1 গ্লাস পানি এনে লাইট অফ করে মায়ের দিকে অগ্রসর হয়। একটু উঠে মেডিসিনগুলো খেয়ে নিন মায়াপরি। মায়া শুয়ে মাথাটা একটু তুলে মেডিসিন 2টো খায়। মনের মাঝে ঘুরপাক করতে থাকে প্রশ্নটা করে, 2টো কেন? আপনি তো নিজেই একটা বাচ্চা, তাই আর একটা বাচ্চা প্ল্যানিং তো করতে পারছি না। আপনি কোথায় পেলেন এগুলো? বিয়ের রাতে এনেছিলাম, কিন্তু পোড়া কপালে তো বাসর ছিল না, তাই এভাবেই পড়েছিল। আমি মোটা হয়ে যাব না তো? কেন? আমার এক ভাবি বলেছিল এইসব খেলে মেয়েরা মোটা হয়ে যায়। আপনি এমনিতেও ঠিক না, মোটা হলে বিন্দু পরিমাণ সমস্যা নেই। আমার নাদোষ নুদোষ বউ বেশ ভালো লাগে। বাই দ্য ওয়ে, ভ্যানিলা চকলেট চলবে তো? বুঝলাম না। মায়া অবুঝের মতো বলে। মেয়েটা যে কথার অর্থ বুঝতে অপারক তার প্রমাণ চোখে, মুখে শুয়ে স্পষ্ট। শান্ত এগিয়ে এসে কানের কাছটায় অধর লেপটে ফিসফিসিয়ে বলে, ফ্লেভার? কথাটা বলে শব্দ করে হেসে ওঠে শান্ত। মায়া লজ্জায় কাঁথার নিচে নিজের রক্তিম মুখ লুকায়। ইস, এভাবে কেউ লজ্জা দেয়? এই মুখ বোধহয় আর কখনো এই ঠোঁট কাটা লোককে দেখাতে পারবে না মায়া। শুকনো পত্রের মর্মর শব্দে মুখরিত নৈশব্দ সর্বরী। সুবিশাল অম্বরে চন্দ্রিমা দৃশ্যমান হলেও তরুর শাখা প্রশাখার মাঝ দিয়ে সেই আলো ভূমি ধর্ষণ করতে ব্যর্থ। ফলস্বরূপ বাগানের পরিবেশ তমশ্রী মোড়ানো। অন্ধকারে জাল গলিয়ে ভেসে আসছে রাত্রি জাগা পাখিদের গুঞ্জন। সব জুড়ে বিভাবরীর নৈসর্গিক সৌন্দর্য পরিলক্ষিত। সদ্য যৌবনে পা দেওয়া বিবাহিত নারীর চরণ স্থাপনে কম্পিত কাননের ভূপৃষ্ঠ। যুবতীর পিছু একটা দানবীয় মূর্তিও চোখের পর্দায় ভাসমান। 2টো মানব ছায়া বাগানের গহীন থেকে গহীনতার স্থানে হেঁটে চলেছে। হ্যাঁ বিউটিফুল লেডি, আর কত দূর? যুবকের এমন জঘন্য সম্বোধনে মেহেরিমার শরীরে দপ করে আগুন জ্বলে ওঠে। তড়িৎ গতিতে তার শিরা উপশিরায় প্রবাহিত হয়। শান্ত রায় মিষ্টি কণ্ঠে জবাব দেয়, এই তো আরেকটু। মেহরিমা শেখকে সম্পূর্ণরূপে পেতে হলে একটু তো ধৈর্য ধরতেই হবে। তোমাকে ছোঁয়ার আয়েশ এই জন্মের সবটুকু ক্ষণ অপেক্ষা কাটাতে প্রস্তুত সুন্দরী। পূর্বে কতজনকে স্পর্শ করেছেন? হিসাব নেই। একজন যুবলীগ নেতার বেডে সবাই আসতে চায় সুন্দরী। জোরপূর্বক কোনো ঘটনা ঘটিয়েছেন নাকি? মেহেরিমার প্রশ্নে যুবক শব্দ করে হাসে। হাসতে হাসতে জবাব দেয় ছেলেটা, আমাদের জোর করার প্রয়োজন পড়ে না, বলার আগেই কাপড় খুলে বসে থাকে। তবে বিপক্ষ দলের কিছু নেতাদের বুকে হাত বাড়িয়েছিলাম। ওগুলোকে ঠিক রেপ বলে না, আবার বলেও মজা নিয়ে গায়েব করে দিয়েছি। এত পাপ করে মৃত্যুর ভয় লাগে না? ভয় পেলে আর কি, নিজের রাজত্ব গায়ের চাইতে শরীরের খিদে মেটাতে হবে, হয়তো নিজের ইচ্ছায় নয়তো অন্যের ইচ্ছায়। মেহেরিমার ভেতরের নারী সত্তাটা কিলবিলি ওঠে। খুনের জন্য হাতটা নিষ্পিস করতে থাকে। রক্তে বন্যি প্রবাহমান। এত জঘন্য কাজ করে কিভাবে বুক ফুলিয়ে কথাগুলো আওড়াচ্ছে। মন চাইছে এক কপে শরীর থেকে মাথাটা আলাদা করে দিতে। এই জানোয়ারগুলো পৃথিবীতে এখনো কিভাবে বেঁচে আছে? ভাবনা শেষে রহস্যময় হাসে। বেঁচে তো আছে, কিন্তু আর কতক্ষণ সময়, শেষ হতে চলল। আপনার পরিচয়টা? তিতাস মাহমুদ, মেম্বার অব আওয়ামী লীগ যুবলীগ। সুন্দর। কি? আপনার নামটা? ধন্যবাদ ম্যাম। কথা শেষ হতে মৃদু ক্যাচ শব্দ শ্রবণেন্দ্রিয় পৌঁছায়। 6 প্যাক বডির দানবীয় শরীরখানা শব্দ তুলে মাটিতে লুটিয়ে পড়ে। মেহেরিমার পদযুগল থেমেছে। পিছু ফিরে চায়, তৎক্ষণাৎ লাইট আর জ্বলে ওঠে। অন্ধকারাচ্ছন্ন প্রকৃতির মাঝে এক চিলতে আলোর সন্ধান মেলে। কাঙ্ক্ষিত মুখবায়ে বক্ষিপটে ভাসতে মেহেরিমা ক্ষীণ হাসে। লাশ কি করবেন? হৃদিতের অধরে কিঞ্চিত বাঁকা হাসি দোল খেলছে। তাইফ, আবির আসছে, ওরা দেখবে বিষয়টা। মেহেরিমা আশ্বস্ত হয়। হৃদিত এগিয়ে এসে ওর মুখোমুখি দাঁড়ায়।
দৃষ্টিতে দৃষ্টি রেখে জিজ্ঞাসা করে, ভয় পেয়েছিস সেনাবেলা? কিন্তু ওই জানোয়ার আমাকে বাজেভাবে স্পর্শ করেছে। মেহেরিমা ফুফি ওঠে। এই একটা জায়গায় নাদান বাচ্চা মেহেরিমা নিজের সবটুকু অসহায়ত্ব সহজেই প্রকাশ করে ফেলে। এতক্ষণে তেজস্বী রূপ সাহসিকতা হারিয়েছে। হৃদিত কপালে অধর ছুঁয়ে দেয়, মাথায় ভালোবাসার পরশে হাত বুলিয়ে মুখে বলে, ওকে ওয়েট এ মিনিট জান। প্যান্টের পকেট হাতড়ে ফোল্ডেবল মিনি নাইফ সার্ভাইভাল গিয়ার বের করে হৃদিত মেহেরিমার হাতে লাইটারটা দেয়। তিতাসের সম্মুখে হাঁটুচড়া ভাঁজ করে বসে, হাতে থাকা তাজে রক্তে স্নায়িত নাইফটা পাশেই রাখে। অবলীলায় পড়ে থাকে সেথায়। মেহেরিমা একদৃষ্টিতে চেয়ে হৃদিতের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে থাকে। পুনরায় ক্যাচক্যাচ শব্দ, গর্জন তোলে কর্ণে। চোখের পলকে তিতাসের দুটো হাত কবজি থেকে দ্বিখণ্ডিত হয়ে যায়। পর মুহূর্তে 10টা আঙ্গুলের অখণ্ডিত অংশ মাটিতে ঠাঁই পায়। তরল রক্তের একাংশ ছুটে এসে লেহেঙ্গায় পড়ে। হৃদিতের কার্যকলাপে মেহেরিমা বাকরুদ্ধ, খানিকটা ভয়ও পায়। চক্ষু যুগল চড়ক গাছ। এত দ্রুত কিভাবে সম্ভব? হৃদিত কি তবে কোনো প্রফেশনাল কিলার? মন গহীনে প্রশ্ন রয়ে যায়। তবে এখন প্রশ্নটা করার সঠিক সময় নয়, বিধায় বুকের মধ্যস্থানেই চাপাই দিয়ে দেয়। কিন্তু আশ্চর্যজনকভাবে আজ মেহেরিমার এক বিন্দু খারাপ লাগা কাজ করে না, বরং মন জুড়ে ফুরফুরে হাওয়া খেলে যায়। এই কিটগুলোর ঠিক এমন করুণ পরিণতি হওয়া উচিত। ক্ষমতার বড়াই আর কত! হৃদিত উঠে দাঁড়ায়। ঘটনাস্থলে আগমন ঘটে তাইফ আবিরের। তাইফের হাতে ছোট্ট কোড়ালটা নজর কাটছে। আবির নিঃশব্দে হৃদিতের দিকে পানির বোতল এগিয়ে দেয়। কেউ কোনো শব্দ করে না, কেবলমাত্র হৃদিতের চোখে দৃষ্টি রাখে। ব্যাস, নিজেদের কাজে লেগে পড়ে, জেনে এইসবে ওরা অভ্যস্ত। রোজকার কাজ এগুলো। সবার এমন নির্লিপ্ততা, এত চমক মেহেরিমার সুজাতীত। তবুও নীরবতা ভাঙতে নারাজ। সেভাবেই হৃদিতের হাত ধরে বাড়ির দিকে রওনা দেয়। মেহেরিমাকে সরাসরি নিজেদের ঘরে নিয়ে আসে হৃদিত। লাগেজ থেকে 3 পিস এনে মেহেরিমার হাতে ধরিয়ে দেয়। নিস্তব্ধ নিস্তেজ মেহেরিমাকে দেখে দীর্ঘশ্বাস ফেলে। ডান হাঁটা সন্তপর্ণে উঠিয়ে গালে রাখে। ভয়ের কিচ্ছু নেই জান, তোর ভালোবাসার মানুষটা এমনই। পুরো জগতের নিকট হিংস্র আমিটা তোর কাছে সর্বদা অম্বুদ নাই শান্ত। তোকে আঘাত করার পূর্বে আমার অস্তিত্ব মুছে যাবে। পৃথিবীতে এই হৃদিত চৌধুরীকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করবে। অ্যান্ড আমাকে ছাড়ার কোনো অপশন নেই তোর কাছে। তাই মানিয়ে নে, মেনে নে। সামনে আরো কঠিন রাস্তা পাড়ি দিতে হবে আমাদের। মেহেরিমা অপলক চোখে চেয়ে রয়। অধরে ক্ষীণ হাসির দেখা মেলে। আমি আমার দেয়া কথা রাখবো পরীর বাবা। শোনাবো আমার, ফ্রেশ হয়ে নে, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন? কাজ আছে। হৃদিত ঘর থেকে বেরিয়ে যায়। গন্তব্যস্থল সিসিটিভি কন্ট্রোল রুম। মেহেরিমার সময় ব্যয় না করে ওয়াশরুমে ঢুকে পড়ে। এমনিতেই মাথাটা প্রচণ্ড ধরেছে। ধরিত্রের বুকে সাজ নেমেছে। একটু একটু করে তমসা ক্রমশ গ্রাস করে নিচ্ছে প্রকৃতির স্বচ্ছ আলো। এইচ ভিলা সেজেছে রং বেরঙের কৃত্রিম আলোক রশিতে। আজ তাবান অনামিকার হলুদ সন্ধ্যা। আজও কিশোর কিশোরীরা নিজেদের পার্পল রঙে সাজিয়েছে। তবে কিশোরীদের পোশাকে কিছুটা পরিবর্তন দেখা যায়। এই যেমন গতকাল লেহেঙ্গার পরিবর্তে আজ সকলে গাত্রে শাড়ি জড়িয়েছে। খোপায় কাঁচা গাঁদা ফুলের গাছরা গুজেছে। শাড়ি পরে দলে দলে ঘুরঘুর করছে বাড়ির প্রাঙ্গণে জুড়ে। তাবান অনামিকা স্টেজে বসা। দুজনের গায়ে গাঢ় হলুদ রঙের কাপড় ড্রেস পরিদর্শিত। অনামিকা নিজেও আজ শাড়ি পরেছে। তাবানের পুরুষালী দেহে হলুদ পাঞ্জাবি সহ সাদা পাজামা দৃশ্যান। পাঞ্জাবির উপরাংশে অবশ্য সাদা কোটি আছে। ক্ষণে ক্ষণে গণ্যমান্য ব্যক্তিবর্গ এসে আননে হলুদ ছুঁয়ে যাচ্ছে। নারী ব্যতীত অনামিকাকে কেউই হলুদ ছোঁয়াচ্ছে না। সেই নিয়মটুকু ধার্য করেনি তাবান। একটুখানি অবকাশ মিলতেই অনামিকা বলে, আমার মায়াবতী বোধহয় আসবে না। আপনি কথা দিয়ে কথা রাখেননি মিস্টার তাবান। এর চরম মূল্য আপনাকে দিতে হবে। আপনার পরিবর্তে ইউনূস সরকার দিলেও সমস্যা নেই। তাবান মিটিমিটি হাসছে। হাত ঘড়িতে এক ঝলক সময় দেখে নেয়, প্রত্যুত্তর করে, বিয়ে এখনো শেষ হয়ে যায়নি শ্যামাবতী, ধৈর্য ধরুন। আপনার কবুল বলার 1 সেকেন্ড আগে হলেও মায়া এখানে উপস্থিত থাকবে। অনামিকা মুখ খুলে পাল্টা জবাব দিতে নিবে, অমনি ভিড় গলিয়ে দৃষ্টি স্থির হয় মেইন গেটের নিকট। কালো বোরখা নিকাব পরিহিত এক মেয়ে দাঁড়ানো, সাথে তাইফ আর একজন ছেলেও আছে। ছেলেটাকে একটু নিগুড়ভাবে খেয়াল করতে অনামিকার চোখে মুখে খুশি উপচে পড়ে। আরে এত শান্ত ভাইয়া। স্টেজ থেকে নেমে শাড়ি পরিহিত অবস্থায় সেদিকে ছুট লাগায়। দূর থেকে চিৎকার দিতে থাকে, আমার মায়াবতী এসেছে। পেছন থেকে তাবান হুঁশিয়ারি দেয়, আস্তে অনামিকা, আপনি পড়ে যাবেন। কে শোনে কার কথা? অনামিকা যেন পৃথিবীর চাঁদ হাতে পেয়েছে। অনামিকার কণ্ঠস্বর কর্ণধার হতেই মায়া দুহাত দুদিকে প্রসারিত করে দেয়। অনামিকা দৌড়ে এসে চাপটে জড়িয়ে ধরে। মাত্রাতিরিক্ত খুশিতে কেঁদে দেয় মেয়েটা। উপস্থিত সকলের দৃষ্টি ওদের দিকেই নিবদ্ধ। তুই সত্যিই এসেছিস মায়াবতী?
আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি তো ভেবেছিলাম তুই বোধহয় আসবি না। অতিরিক্ত আনন্দের উত্তেজনায় অনামিকা ঠিকমতো কথা অবধি বলতে পারছে না। মেয়েটার পাগলামিতে নিকাবের আড়ালেই হাসে মায়া। আরে কাঁদে না চুন্নি, এই তো আমি এসেছি, এবার তোকে একেবারে সঙ্গে নিয়ে গ্রামে ফিরব। অনামিকা ফিক করে হেসে দেয়। মায়া পুনরায় ওকে বুকে জড়িয়ে নেয়। বন্ধুত্বের এত সুন্দর পবিত্র বন্ধনের সাক্ষী হতে পেরে সবার ওষ্ঠদয়ে মিষ্টি হাসি ফুটে ওঠে। আখি জোড়ায় মুগ্ধতা ছড়ে পড়ে। অদূরে দাঁড়িয়ে চোখের জল ফেলে মেহেরিমা। নাকটানা শব্দে হৃদিত ভুরুকুচকে কপালে ভাঁজ ফেলে পাশে তাকায়। তোর আবার কি হলো? এত সুন্দর মোমেন্টে কাঁদছিস কেন? মেহেরিমা মলিন চাহনিতে অনামিকা মায়ার দিকে তাকিয়ে আছে, দৃষ্টি অটল। আমার ত্রিথুটা এমন পরিবর্তন হয়ে গেল কেন পরীর বাবা? আমার যে দম বন্ধ হয়ে আসে। ও কি আর কখনো আমার সাথে কথা বলবে না? আমার সাথে আড্ডা দেবে না? তীব্র মন খারাপে আমাকে হাসাবে না? আমি কি সখীহারা হয়ে গেলাম? তুই কি নিজে থেকে কথা বলার চেষ্টা করেছিস ওর সাথে? মেহেরিমা দুদিকে মাথা নাড়ায়, যার অর্থ না। হৃদিত স্মিত হেসে মেহেরিমার মাথায় আলতো করে গাঁটটা মারে। মেহেরিমা মাথা ডলতে ডলতে অবুজের মতো তাকিয়ে থাকে। হলোটা কি? ওরে মারলো কেন? সত্যি কথাই তো বলল। গর্ধব একটা। তুই আগে নিজে থেকে কথা বলে তো দেখবি। ও এত বড় একটা অন্যায় করেছে, সেখানে তোর সাথে কথা বলার মতো মুখ আদৌ আছে ওর? তুই আপন করে না নিলেও কিভাবে তোর সাথে আগের মতো নর্মাল হবে? মেহেরিমা কিয়ৎ সময় নিয়ে ভাবে। হৃদিতের বলা কথাগুলো তো আগে ভেবে দেখেনি। প্রতিটা কথা 100তে 100 সত্য। চঞ্চল হস্তে গাল বেয়ে গড়িয়ে পড়া পানি মুছে চোখে মুখে উজ্জ্বলতা ফুটিয়ে তোলে। ঠিক বলেছেন আপনি। আমি তো এভাবে ভেবেই দেখিনি। আজই ওর সাথে কথা বলবো আমি। বলিস। থ্যাঙ্কস পরীর বাবা। শুধু থ্যাঙ্কসে চলবে না আমার, আমার অন্য কিছু লাগবে। অধুরে দুষ্টু হাসি ঝুলিয়ে চোখ টিপে হৃদিত। মেহেরিমা ধুম করে একটা কিল বসিয়ে দেয়। বাহুতে সমস্বরে হেসে ওঠে দুজনে। ত্রিধা নিচে আসার জন্য রেডি হচ্ছে। অকেশন নিশ্চয়ই এতক্ষণে শুরু হয়ে গেছে। নিজেকে পরিপাটি করতে যে বড্ড দেরি হয়ে গেছে ত্রিধার। হবে না, ওই ফাউল লোকটা ওয়াশরুমে ঢুকেছে তো ঢুকেছে, বের হওয়ার কোনো নাম গন্ধ নেই। ত্রিধা তো ভেবেছিল ভেতরে বিয়ে শাদী করে বাচ্চা পয়দা করে ফেলেছে, কিন্তু না। শেষ পর্যন্ত ওকে ভুল প্রমাণিত করে এক কদম পাক্কা 1 ঘন্টার সময় খেয়ে বের হয় কৌশিক। ত্রিধা হাঁপ ছেড়ে বেঁচেছিল। ত্রিধার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের লাস্ট লুক অবজার্ভ করছে। তৎক্ষণাৎ কৌশিক রুমে আসে, ডান হাত উঁচিয়ে কানে ফোন ধরা। ত্রিধার দিকে না তাকিয়েই সোফায় বসে। অবহেলায় পড়ে থাকা ল্যাপটপটা কোলের উপর বসিয়ে অন করে। মুখমণ্ডল সবসময়ের মতো শানিত, দৃষ্টি তীক্ষ্ণ। ত্রিধা সেদিকে একবার আর চোখে তাকিয়ে বাইরের উদ্দেশ্যে পা বাড়াতেই শুনতে পায় কৌশিকের বজ্র গম্ভীর পুরুষালী আওয়াজ। আমার এগেইনস্টে কি প্ল্যান করেছো বেবি গার্ল? ত্রিধার পা জোড়া আপনা আপনি থেমে যায়, ঘাড় বাঁকিয়ে যায়। তবে কি কৌশিক কোনো কিছুর আভাস পেয়েছে? বুক জুড়ে ভয়েরা দলা পাকিয়ে আছে, কিন্তু ত্রিধার তো ভয় পেলে চলবে না। এর শেষ যে দেখতেই হবে। একটা মানুষ আর কত নিচে নামতে পারে? ত্রিধার সচক্ষে দেখতে চায়, সাহস সঞ্চয় করে। ভয় পাচ্ছেন বুঝি? তোমার এই জীর্ণশীর্ণ কায়া, সংকীর্ণ মস্তিষ্ক, ডেলুলু মাইন্ড নিয়ে আমার সাথে লড়তে চাও মেয়ে? তুমি এত বোকা কেন ডার্লিং? বোকা মায়াবিনী। মাঝে মধ্যে কৌশিকের এমন অদ্ভুত সম্ভাষণে ত্রিধা চমকায়, থমকায়। মানুষটা একটু কেমন যেন। ত্রিধা ঠিক বুঝে উঠতে পারে না। পর মুহূর্তে এইসব উদ্ভট কল্পনা জল্পনা মাথা থেকে ছেড়ে ফেলে। হতে পারে চ্যালেঞ্জ জিততে ত্রিধাকে নিজের ভালোবাসার জালে ফাঁসানোর পরিকল্পনা এগুলো। বিবাহ বন্ধন হয় পবিত্র, অথচ ওদের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। পাপ আর একরাশ ঘৃণা কেবল সবটা জোরে। ত্রিধা কারোর অর্ধাঙ্গিনী নয়, শুধুমাত্র একটা দাবার গুটি, যাকে কৌশিক তালুকদার জিতেছে নিজ স্বার্থে। এই সব দিকে মন দিলে একদমই চলবে না ত্রিধার। মনে মনে আওড়ায়, কৌশিক তালুকদার কেবলমাত্র শুধুমাত্র নিকৃষ্ট এক জীব, যার মন নেই, কোনো দয়া মায়া নেই। নিজেকে ধাতস্থ করে ত্রিধা। আপনার সাথে লড়তে চাই না আমি, সেই মন মানসিকতাটুকু আমার অবশিষ্ট নেই। তবে আপনি আরেকটু নিচে নামলে আমিও নিজেকে সেইভাবে প্রস্তুত করতে বাধ্য হব কৌশিক তালুকদার। কথাগুলো বলে উত্তরের অপেক্ষা না করে ঘর থেকে বের হয়ে যায় মেয়েটা। কৌশিক সেই সব শুনেও শুনল না, নিজের কাজে ব্যস্ত। ত্বরান্বিত হস্তযুগ্ন কিবোর্ডে চলমান, কিন্তু অধরের এক কোণে ঠিকই বাঁকা হাসি খেলে যায়। আকাশ বাতাস ফুঁড়ে তীব্র শব্দ প্রবাহিত। ঝড়ের গতিতে ধাবতে হচ্ছে হোয়াইট ব্ল্যাক কম্বিনেশনের ডিজাইনড বাইক। রাস্তার ধুলোবালি ছাই উড়ে ঘূর্ণির মতো পাক খেয়ে তৈরি করছে ধোঁয়াশা পরিবেশ। তুমুল শব্দ কর্ণকুহরে ভাসমান হতেই এইচ ভিলায় উপস্থিত সকলে শব্দের উৎসের দিকে দৃষ্টিপাত করে। কয়েক মিনিটের ব্যবধানে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে
এইচ ভিলার মেইন গেটের সম্মুখে একটা বাইক এসে থামে, যার চারিপাশ ঘিরে অস্পষ্টতা। সময় নিয়ে চোখের সামনে সবটা পরিষ্কার হয়। বাইক থেকে নেমে দাঁড়ায় চোখ ধাঁধানো এক অপ্সরা কিশোরী। পটু হাতে হেলমেট সরাতেই চক্ষুগোচর হয় ডার্ক ব্রাউন কালারের সিল্কি একগুচ্ছ শিরোজ, যা প্রায় কোমর চুই। চোখ দুটো ডার্ক হেজেল রঙের, বড়ই বিরল এই চোখ। গায়ের রং অত্যাধিক সাদা, যার দরুন একভাবে বেশিক্ষণ তাকিয়ে থাকা দায়। শরীরের সাথে ব্ল্যাক লেডিস প্যান্ট এবং হোয়াইট লেডিস সফট টি শার্ট জড়ানো। ইতিমধ্যে উপস্থিত প্রত্যেকে চক্ষুজোড়া বৃহত্তর রূপ ধারণ করেছে। ভুরুযুগল কুঁচকেছে। প্রথমত রূপে মুগ্ধ, দ্বিতীয়ত সবার মনে হাজারো প্রশ্নের সমাহার। কে এই নারী, এখানে কেন? দেখেই বোঝা যাচ্ছে ফরেনার, কিন্তু এখানে কিভাবে? হৃদিতের অধর পল্লবে রহস্যময় বক্র হাসি লেপ্টানো। দৃষ্টিতে দৃষ্টি রেখে কিশোরী অল্প হাসে, যার অর্থ পুরোটাই দুর্বোধ্য। আপনি থামাবেন না হৃদিতকে। ও কি করতে চলেছে আপনার ধারণা আছে? মরণ খেলায় মেতেছে। কৌশিককে চেনেন তো আপনি? আবারও নিরপরাধ মানুষের লাশ পড়বে। দেশের এই পরিস্থিতিতে কেউ ওর কিছুই করতে পারবে না। ক্ষমতা নিজেদের, ঠিক ওই বুদ্ধি দিয়ে সবটা কাটিয়ে দেবে। ওই ছোট্ট মেহু এতটা সহ্য করতে পারবে না। মেয়েটার কথা ভেবে হলেও হৃদিতকে বোঝান। দৃষ্টি অদূরে দাঁড়ানো হৃদিতের দিকে অটল রেখে কথাগুলো বলে আরিশা। কণ্ঠধ্বনি খানিকটা ভয়ার্ত শোনায়। আয়াস কিঞ্চিত হাসে। আমি নিজে আহামরি নিষ্পাপ নই যে অন্যকে তার কাজে পাঠা দেব। আফটার অল নিজের বিবেক বলেও তো একটা কথা আছে। আরিশা তার ছেলের হাসি দেয়। বিবেক? তা আপনার আদৌ আছে? ভুল করছেন আয়াস চৌধুরী, পস্তাতে হবে। এমনিতেই পাপের খাতা অনেক ভারী আপনার। আয়াস এবার ওষ্ঠজোড়া প্রসারিত করে হাসে, কোনোই উঁচিয়ে আরিশার কাঁধে রাখে। বেশি ভারী হলে না হয় 50-50 শেয়ার করে নেব। চলবে না। 5 মাস আগে গায়েব হওয়া তোমার একমাত্র কাজিনের কথা মনে পড়ে। কি যেন নামটা? ও হ্যাঁ, নির্বাণ তালুকদার। আরিশা ভ্রুচোড়া কুচকে ফেলে। এর মাঝে নির্বাণকে টানছেন কেন? ও তো কানাডা গেছে। আয়াস হাই তোলার ভান ধরে, মুখের কাছে আঙ্গুল তুলে তুড়ি বাজায়, আর মোড়া ভাঙে। ও তাও ভালো। আমি ভাবছি ওপারে টুপকে গেছে। কথা পেঁচাবেন না একদম, সোজা সাপটা বলুন। আরিশা খেকিয়ে ওঠে। আয়াস বেশ মজা পাচ্ছে। বউকে খেপাতে ভালোই লাগে। সরি, অ্যাক্সিডেন্টলি ডিভোর্স হওয়া বউ। দাঁত কেলিয়ে হাসে, সেভাবেই বলে। শালার পুরুষের থেকেই মেয়ে মানুষের তেজ অধিক। এরা বোঝে কম, চিল্লাই বেশি। তোমার তথাকথিত মেহু মোটেও ছোট নয়, বয়স কম হলেও কাজ করে বড় বড়। আরিশা ঘাড় ঘুরিয়ে চায়। আপনি অনেক পরিবর্তন হয়ে গেছেন। পাপাকে হারাতে কি এই পরিবর্তন? কথাবার্তার এই ধরন কেন? আগে এমনই ছিল, তবে এই সুন্দর চেহারার ন্যায় ভাষাসহ সবটাই মার্জিত রেখেছিলাম। কিন্তু তোমার ওই এক ধাপ বেশি বোঝা বাপ সেই সবটা খুলেই দিল। এখন যা হবে খুললাম হবে, আর ঢাকাঢাকির মাঝে নেই। আরিশা বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে। এই মানুষটার এতটা পরিবর্তন হজম করতে ব্যর্থ। চরিত্রটা ঠিক আছে তো মন্ত্রী আয়াস চৌধুরী, নাকি ওটাও খুলে দিয়েছেন? ব্যঙ্গাত্মক স্বর আরিশার। আয়াস সামনের দিকে পা বাড়িয়েছিল, তৎক্ষণাৎ থেমে যায়, ঘাড় ঘুরিয়ে পিছু তাকায়। এতদিন অবধি ঠিক ছিল, তবে এখন থাকবে না। শরীরটা আজকাল বড্ড ম্যাচ করে, সঙ্গী খোঁজে। জয় বাংলার মাঠ বানিয়ে ফেলবো এবার। কথা শেষ হতে সামনে হাঁটা ধরে। সহসা আরিশার চোখ মুখ কঠিন হয়ে ওঠে, দাঁতে দাঁত চাপে। ওই শরীরে অন্য নারীর স্পর্শ পড়লে কেকটে টুকরো টুকরো করে ফেলবে একদম। চৌধুরী পরিবারের সম্মুখে দাঁড়ানো আগন্তুক কিশোরী। দাঁড়ানোতেই আলাদা একটা স্মার্টনেস প্রকাশ পাচ্ছে। ডার্ক হ্যাজেল রঙের মনোজোড়ার দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। হৃদিতের অধরে হালকা হাসি খেলা করছে। ওয়েলকাম টু আওয়ার ডার্ক সাইড ম্যাম। শার্লিন মুস্কি হাসে। এভাবে বোধহয় আজ পর্যন্ত ওরে কেউ ওয়েলকাম জানায়নি। থ্যাঙ্কস এ লট হৃদিত। আরিফ চৌধুরী জিজ্ঞাসা করেন, শার্লিন আম্মা, আসতে কোনো সমস্যা হয়নি? না আঙ্কেল। বিনয়ের সাথে প্রত্যুত্তর করে শার্লিন। আপনাদের দেশটা অসম্ভব সুন্দর আঙ্কেল, আমি সবটা ঘুরে দেখতে চাই। আরিফ চৌধুরী মাথা নাড়ায়। হ্যাঁ আম্মা, অবশ্যই। অনেকটা রাস্তা জানি করে এসেছো, ভেতরে চলো, রেস্ট নেবে। শার্লিন সত্যি বড্ড ক্লান্ত, এখন একটু বিশ্রামের বড়ই প্রয়োজন। বাই হৃদিত, পরে কথা হবে।
হৃদিত ইশারায় হ্যাঁ বোঝায়। শার্লিন আরিফ চৌধুরী পিছু পিছু বাড়ির ভেতরে হাঁটতে থাকে, দৃষ্টি মেলে আশেপাশের সবকিছু অবলোকন করে। উৎসুক জনতার নিকট এখন সবটা ক্লিয়ার। শার্লিন আরিফ চৌধুরীর রিলেটিভস, নিশ্চয়ই বিয়ে উপলক্ষে এসেছে। পুনরায় সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়ে। পুরোদমে হলুদের আয়োজন শুরু হয়। ঠিক ড্রয়িং রুমের সিঁড়ির মুখে শার্লিনের সঙ্গে কৌশিকের দেখা হয়। কৌশিক উপর থেকে নামছে। শার্লিন রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ে। দোতলার লেফট সাইডের 3rd রুম, ওটা তোমার আম্মা, রেস্ট নিও ওখানে। আরিফ চৌধুরী বাইরে বেরিয়ে যায়। শার্লিন ঠায় দাঁড়িয়ে। কৌশিকের অভিব্যক্তি বোঝা দুষ্কর। ভুরযুগল কুচকে তাকিয়ে আছে। কিয়ৎ সময় পেরোয়। এক পর্যায়ে অধর যুগল বাম দিকে অল্প অল্প উঁচু হয়। হাসলো বোধ হয় একটু। সারপ্রাইজ মাই ম্যান। শার্লিনের ওষ্ঠে হাসি বিরাজমান। ফাক ইউর সারপ্রাইজ। কৌশিকের সব সময়ের ন্যায় সমুদ্র শীতল গুরুগম্ভীর কণ্ঠস্বর। শার্লিনের হাসি মুখ জুড়ে প্রসারিত হয়। নো বেব, ফাক মি নটস আদার থিংস। ইন ইউর ড্রিমস বিচ। কৌশিক পাশ কাটিয়ে নিচে নেমে আসে। কিছু একটা ভেবে পদযুগল থামায়। নিজের দেশে বেঁচে ফিরতে চাইলে আমার বিরুদ্ধে যেও না কলিজা, ছোট করো। এসেছো, দেশ ঘুরে ফিরে যাবে। তোমাকে পেতে এসেছি, শূন্য হাতে তো ফিরবো না। তোমায় পেতে সব করতে প্রস্তুত আমি। কৌশিক বিশেষ পাত্তা দিল না। কেউ নিজের ভালো না বুঝলে তাকে বোঝানো দুঃসাধ্য ব্যাপার। মেহেরিমা অবনিশেখের সাথে লোক সমাগম এড়িয়ে একপাশে একটা বৃক্ষের নিচে দাঁড়িয়ে। পরি আপাতত আতিয়া চৌধুরীর নিকট আছে। মেহেরিমার আননে দুশ্চিন্তার আভাস। মা, এই মেয়ের সম্পর্কে তুমি জানো? পরীর বাবা কিছু বলেছে? সবটাই জানি আমি। এদিকটা আমি দেখছি, তুই তোর কাজে মন দে। আমি এই অভিনয় করতে করতে ক্লান্ত মা। এই নির্বোধের ন্যায় আচরণ কখন না জানিয়ে আমাকেই প্রভাবিত করে নির্বোধ বানিয়ে দেয়। শ্রেয়া চৌধুরী কিংবা আয়রা চৌধুরী মুখ না খোলা অবধি কন্টিনিউ কর। লক্ষ্যের এতটা নিকটবর্তী এসেও তুই তোর উদ্দেশ্য ভুলে যাচ্ছিস। অবনিশেখের গলাটা একটু অনমনীয় শোনায়। মেহেরিমে বোঝা সবটা, কিন্তু ভেতর এক সত্তা রেখে আরেক সত্তাকে জোরপূর্বক টেনে বেড়ানো অসহ্যনীয় ঠেকে মেহেরিমার নিকট। মেহেরিমা প্রশ্ন করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সময় নিয়ে জবাব দেয় অবনিশেখ। প্রমাণই সব। হৃদি তো বিষয়টা সামলিয়ে নেবে, তাছাড়া আয়াস তো আছেই। তোমরা শিওর তো মাধুপুকে প্ল্যান মাফিক মৃত্যুর দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য জমদূত হিসেবে অলিভিয়া অ্যামেলিয়াই উপস্থিত ছিল? অন্য কোনো ব্যক্তির সংস্পর্শে এসেছিল না তো? অবনিশেখ দুদিকে মাথা নাড়ায়। অদম্য মুখব্যাপ সামান্য ভাবুক হল বোধহয়। ও গাড়িতে অনলি অলিভিয়া আর অ্যামেলিয়া অবস্থান করেছিল। কার নম্বর সহ সিসিটিভি ফুটেজ চেক করে ইভেন ওই ছেলের ভাষ্যমতে এটাই দাঁড়ায় প্ল্যান অনেকগুলো মস্তিষ্কের সম্মেলনে তৈরি হলেও বাস্তবায়ন করেছে ওরা দুজন। আর তাছাড়া হৃদি তো কাঁচা কাজ করবে না। তুমি তো পরীর বাবাকে আমার থেকেও বেশি চেনো। তোমাদের মধ্যে কি এত সলা পরামর্শ হয়? আমাকে সবটা জানানোর প্রয়োজন বোধটুকু মনে করো না তোমরা দুজন। তেরা গলায় অবনিশেখকে কথা শুনে স্থির রূপে দাঁড়িয়ে রয় মেহেরিমা। অবনিশেখ হাসেন। তোর সাথে তো হৃদি তো বাবার বিয়ে হলো সেদিন। কতদিন ধরে চিনিস ওরে? অথচ আমরা পূর্ব পরিচিত, দীর্ঘদিন যাবৎ একে অপরকে চিনি, নিজের ছেলের মতো স্নেহ করে আসছি সেই সময় থেকেই। আচ্ছা বুঝলাম মা, তাহলে তো দুটোই ওপারে পৌঁছে গেছে। এখন শুধুমাত্র বাবার বিষয়টা ক্লিয়ার হওয়া বাকি। এ বিষয়ে হৃদি তো সবটা জানে, সুযোগ দিল বোধ হয় খানিকটা শুধরে নিত। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এসেছে, গেম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে অন্যদিকে চলে গেছে। সাথে সাথেই অবনিশেখ প্রত্যুত্তর করেন। অবনিশেখের অধর পল্লবে কুটিল হাসি। মেহেরিমা স্মিত হাসে, কিছু একটা ভাবে, অতঃপর বলে, ওদের ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমার ত্রিধু একাই যথেষ্ট মা। অবনিশেখ সম্মতি জ্ঞাপন করেন। নিজের পদযুগল ব্যাকুল টেনে ঘরে প্রবেশ করে দ্বিধা। দরজা আটকে বিছানায় বসে বেডসের টেবিল থেকে গ্লাস উঠিয়ে ঢকঢক করে পুরোটাই শেষ করে। অশান্ত মানব মন আজ যেন শান্ত হতে নীরব যুদ্ধ ঘোষণা করেছে। ইতিমধ্যে দ্বিধা ঘেমে নিয়ে অস্থির হয়ে উঠেছে।
বন্দি খাঁচায় সযত্নে থাকা মাংসল পিণ্ডটা তীব্র থেকে তীব্রতর ভাবে লাফাচ্ছে। ফিরছে শার্লিনের ঘর থেকে। শার্লিন জোরপূর্বক সাথে নিয়ে গেছিল। কৌশিকের করা কর্মকাণ্ডের কিছু ভিডিও স্বচক্ষে দেখেই বুক কাঁপছে। এই ছেলের সাথে আদৌ পারবে তো? জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিজেকে সঁপে দিয়েছে ত্রিধা। পিছু হটার উপায় নেই। ধীর এবং ধারালো মস্তিষ্কে কাজ শেষ করা যুবক কৌশিক তালুকদার। অতি ক্ষিপ্রবুদ্ধি রন্ধ্রে রন্ধ্রে প্রভাবিত না হলে এত কম বয়সে এমন জায়গায় আদৌ উঠে আসতে পারত? তৎক্ষণাৎ বদ্ধ রুমের চারিপাশ থেকে ভেসে আসে? কখনোই না। ত্রিধা ভেবেছিল ভিডিওগুলো সংগ্রহ করে কৌশিককে ব্ল্যাকমেল করবে, কিন্তু শার্লিন দিতে নারাজ। কারণ প্রতিটা ভিডিওতে অ্যাডিলসন হার্নস দৃশ্যমান। এত বড় বোকামি নিশ্চয়ই শার্লিন করবে না। আপাতত মস্তিষ্কের নিউরনগুলো ভাবতে অপারক, ছিন্ন বিচ্ছিন্ন ছড়িয়ে আছে। ত্রিধা কোনো রকমে উঠে দাঁড়ায়। এগিয়ে যেয়ে নিঃশব্দে লাগেজ ছাড়িয়ে একটা ড্রেস বের করে ওয়াশরুমে ঢুকে পড়ে। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বের হতেই দৃষ্টি আটকায় ব্যালকনিতে। আবছে আলোয় দৃশ্যমান কালো ধোঁয়া। ওই ফালতু লোক নির্ঘাত সিগারেট ফুঁকছে। ত্রিধা পাজোড়া উল্টো ঘুরিয়েও কি যেন মনে করে ব্যালকনির দিকেই যায়। কপাটে হেলান দিয়ে দাঁড়ায়। কৌশিক হাতে থাকা সিগারেটের শেষ অংশ নিচে ছুঁড়ে ফেলে। দুজনেই চুপচাপ নিঃশব্দের নগরী দেখতে থাকে। ত্রিধার উপস্থিতি কৌশিক কি অনুভব করেছে? হয়তো, হয়তো না। কিছু বলবে বেবি গার্ল? না হওয়া সতীনের সাথে ফার্স্ট মিট কেমন ছিল? পছন্দ হয়েছে? সত্যি সত্যি সতীন বানিয়ে দেবো নাকি? অকস্মাৎ এহনো কথায় ত্রিধা চমকায়। ও তো ভেবেছিল কৌশিক টের পায়নি, নিজেই মুখ খুলবে। কিন্তু এই লোক তো আস্ত একটা মিসকা শয়তান। সবটাই বুঝেছে। তবে ওই মেয়ের সাথে আপনার সম্পর্ক কি? কৌশিক হাসে, তবে মুখটা আলোর বিপরীতে থাকায় তা দেখতে অপারক ত্রিধা। আমার বিষয় জানতে এত আগ্রহ কেন তোমার? সিগন্যাল পজিটিভ নাকি? ত্রিধা উত্তর দেয় না, একচিত্তে তাকিয়ে রয়। কিছুক্ষণ আগে নিজের চোখে দেখা হিংস্র ছেলেটা আর সম্মুখে দাঁড়িয়ে থাকা ছেলেটা সত্যি কি এক? এত সুদর্শন মুখখানার পেছনে অত কঠিন নিকৃষ্টতা, নিষ্ঠুরতা? তাই যদি হবে, তবে ত্রিধার মুখনিসৃত এত এত বাজে কথার বিপরীতে এখনো আঘাত কেন করল না? কি চাই এই ছেলে? কৌশিক ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকায়। ত্রিধাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখেই নেত্রযুগল একটু ছোট ছোট করে কপালে ভাঁজ ফেলে। Don't be obsessed with me, darling. I'm a diamond. I can hurt you without any regret. ত্রিধা হুঁশে ফেরে। নিজের কাজেও লজ্জা পায় একটুখানি। আই নো আপনি কেমন আমার থেকে ভালো আর কে জানে। আপনার তো ভালোবাসার মানুষ আছে। শার্লিন আপিকে গ্রহণ করুন। আমাকে মুক্তি দিন প্লিজ। আমি বাঁচতে চাই। আপনার সাথে যতক্ষণ থাকি ততক্ষণ আমার দম বন্ধ হয়ে আসে। এভাবে আমি একটা জীবন কিভাবে পার করব? আজ যা বললে ভালো, কিন্তু আর কখনো যেন তোমার মুখে এসব কথা না শুনি। তোমার সাথে স্টিল হাম্বল আছি, থাকতে দাও। মুক্তি তুমি শীঘ্রই পাবে, ধৈর্য ধরো। আমার কাজ শেষ হলে তোমার মুক্তি। ততদিনে তৌসিফ নিঃশেষ হয়ে যাবে। ঝড়ের গতিতে ত্রিধাকে দেওয়ালের সাথে চেপে ধরে কৌশিক। অক্ষিজোড়া ক্ষিপ্ত দেখাচ্ছে, মুখমণ্ডল তুলনামূলক শানিত। ত্রিধা চুপ হয়ে যায়। ভয়ে কুকড়ে যেতেই কৌশিক নিজের মুখটা একটু এগোয়। মেয়েদের গায়ে হাত তোলা ভালো দেখায় না। চোয়ালের দাঁতগুলো ভাঙতে না চাইলে আজকের পরে ওই ছেলের নাম ভুলেও মুখে নিও না। অ্যাট প্রেজেন্ট তুমি আমার ওয়াইফ, মাথায় রেখো। আমি শেয়ার মাইন্ডের নই। তোমার মুক্তির পর ওই ছেলের সাথে শুয়ে থাকলেও আমার যায় আসে না, কিন্তু এখন এর নাম মুখে নেবে না। দ্যাটস ইট। ঘৃণায় মুখটা ঘুরিয়ে নেয় ত্রিধা। ব্যথায় ছটফটিয়ে ওঠে। কৌশিক ছেড়ে দেয়। ত্রিধার রক্ত লাল হওয়া হাত দুটোর দিকে এক ঝলক তাকিয়ে সরে আসে। বেডসাইডের টেবিল থেকে ওয়ালেট আর সিগারেটের প্যাকেট উঠিয়ে একেবারে ঘর থেকে বেরিয়ে যায়। ত্রিধা ফুফিয়ে কেটে দেয়। এ জীবন ক্রমশ দুর্বিষহ ঠেকছে। বেঁচে থাকাটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। মেহেরিমা পরীকে ঘুম পাড়িয়ে বসে আছে। আখি জোড়ায় অপেক্ষার তারকা নেভু নেভু জ্বলছে। হৃদিত এখনো ঘরে ফেরেনি। দেওয়াল ঘড়িতে একবার সময় দেখে নেয়। রাত 2:05। মেহেরিমার মনটা খুব কুড়াচ্ছে। বিয়েটা পার করে গ্রামে ফিরতে পারলেই বাঁচে মেহেরিমা। কংক্রিটের এই শহরের বাতাসের আনাচে কানাচে বিষাক্ততা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শ্বাসরুদ্ধকর পরিবেশ। প্রতি শ্বাসে অক্সিজেনের পরিবর্তে যেন বিষ প্রবেশ করে। শ্বাসনালী জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। ফোনটা হাতে তুলে নেয়। কল লিস্টের টপে থাকা নম্বরে কল লাগায়। না, প্রতিবারের মতো এবারও ফোনটা বন্ধ দেখাচ্ছে। মেহেরিমার ধৈর্যের পারদ ক্রমশ কমছে। নয়ন জোড়ায় পানি উকি ঝুঁকি দিচ্ছে।
কোটর ভেদ করে গড়িয়ে পড়তে সময় নেবে না। অন্যদিন কোথাও গেলে বলে যায় মানুষটা, কিন্তু আজ একটা শব্দও বলে বের হয়নি। আর বেশিক্ষণ অপেক্ষা করা ঠিক হবে না। মেহেরিমা আয়েশার নম্বরে কল দেয়, সঙ্গে সঙ্গে ওপাশ থেকে রিসিভ হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। পরীর বাবা কোথায় জানেন আপনি? গত 1 ঘন্টা ধরে ক্রমাগত কল দিয়ে যাচ্ছে, অথচ ফোনটা সুইচ অফ দেখাচ্ছে। আমার প্রচন্ড টেনশন হচ্ছে ভাইয়া। জবাবে মেহেরিমা কিছু বলার জন্য মুখ খুলতেই দরজা খোলার শব্দে সেদিকে তাকায়। ক্ষতবিক্ষত অবস্থায় হৃদিতকে ঘরে প্রবেশ করতে দেখে দ্রুত কল কেটে পরে কি মরে দৌড়ায় যায়। শীতল এবং পানিতে পরিপূর্ণ চোখ দুটো পুরো শরীরে ঢেউ খেলে যায়। ডান হাতের কবজিতে কোপের ডাক, মাংস কেটে গেছে, শার্ট চিড়ে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। কপালের একাংশে নাইফের আঁচড়ের দাগ স্পষ্ট, রক্ত জমে নীল হয়ে ফুলে আছে। শরীরে জড়ানো হোয়াইট শার্টটা রক্তে স্নাত, জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। অনেকগুলো মানুষের ধস্তাধস্তির ফলস্বরূপ এমনটা হয়ে থাকে। দৃষ্টি অনড় রেখেই মেহেরিমা শুধায়, এসব কিভাবে হলো আপনার? আপনি ঠিক আছেন? কোথায় গিয়েছিলেন আপনি? ক্রন্দন মিশ্রিত স্বর মেয়েটার। হৃদিত এক পলক কম্পিত বদনে দৃষ্টি রাখে। কাঁদে না যান, আমি ঠিক আছি। টি শার্ট আর 3/4 প্যান্ট বের করে দে, আমি শাওয়ার নেব, বাকিটা পরে বলছি। মেহেরিমা বিলম্ব করে না, বাধ্য মেয়ের মতো দ্রুত হস্তে সবটা করে। হৃদিত ওয়াশরুমে ঢুকে পড়ে। শাওয়ার নিয়ে বের হতেই দেখে আয়েশ উপস্থিত রুমে। বিছানায় বসা মেহেরিমার অস্তিত্ব রুম জুড়ে কোথাও নেই, বাইরে গেছে হয়তো। হৃদিতের পায়ে অনেকখানি আঘাত লেগেছে। ফর্সা চামড়ায় নাইফের আঁচড়ের দাগ জলজল করছে। মধ্য বিভাগরীর ঠান্ডা সলিল ক্ষতস্থান ছুঁয়ে যেতেই ব্যথা মাথাচাড়া দিয়ে উঠেছে। আস্তে ধীরে শরীর জুড়ে নিজেদের আধিপত্য বিস্তার করছে। শিরা উপশিরায় যন্ত্রণা ছুটে চলেছে। হৃদিত আপাতত কথা বলার মতো অবস্থা নেই, কিন্তু ধৈর্য ধরে ব্যান্ডেজটা করতেই হবে, না হলে যন্ত্রণা থেকে নিস্তার মিলবে না। অসাড় হয়ে আসা শরীর টেনে খাটে যেয়ে বসে। জায়ানের কাছে গিয়েছিলিস? প্রশ্নের বিপরীতে মাথা নাড়ায় হৃদিত, ছোট্ট করে বলে, ভাইয়া ড্রয়ারে ফার্স্ট এড বক্স আছে। অর্ধগুলিতে আওড়ানো কথাটা সহজেই বুঝে ফেলে আয়াস। উঠে যেয়ে বক্স নিয়ে আসে। বুক জুড়ে রক্তক্ষরণ হচ্ছে। হৃদিতের এই অবস্থা ঠিক সহ্য করতে পারছে না, মূলত মেনে নিতে পারছে না। একমাত্র কলিজার টুকরো আদরের ভাইয়ের দিকে কোনো জানোয়ার হাত বাড়িয়েছে। এত বড় বুকের পাটা কার? তার জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে। মাথাসহ মাটিতে গেড়ে দেবে একদম। বুকে আকাশ সম তীব্র যাতনা লুকিয়ে দাঁতে দাঁত চেপে আলতো হাতে ড্রেসিং করতে থাকে। ভাইয়ের মুখের দিকে তাকিয়ে শত যন্ত্রণার মাঝেও ক্ষীণ হাসে হৃদিত। এই মানুষটা ওকে একটু বেশি ভালোবাসে। নিজের শরীরে সহস্র আঘাত সয়েও হৃদিতের শরীরে এক বিন্দু আঘাত সহ্য করতে পারে না। সেই ছোট্ট থেকেই এতটা গভীর ভালোবাসায় আগলিয়ে বড় করেছে হৃদিতকে। কে বা কারা আঘাত করেছে জানিস? কারোর মুখ দেখেছিস? না, হয়তো সন্ত্রাসবাদ, কিন্তু আমার দিকে হাত বাড়ানোর মতো এত বড় কলিজা ওদের কই থেকে আসবে? সত্যি সন্ত্রাসী হামলা, নাকি সন্ত্রাসী রূপে অন্য কারোর গ্যাং হামলা করেছে? ঘরেই তো শত্রুর আনাগোনা। আগামীকালের মাঝেই সবটা বের হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমাকে আঘাত করে ছাড় পাবে নাকি আমার রাজ্যে এসে? আমার রাজ্যেই আমাকে আক্রমণ, আমার বুকের উপর পাড়া দিয়ে যাবে। কত দূর! সবগুলোকে কেটে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়াবো। বাস্টার্ড। দুজনের কথার মাঝে মেহেরিমার আগমন ঘটে রুমে, হাতে খাবারের ট্রে। আয়েশার কিছু বলতেও কিন্তু মেহেরিমা সে চুপ হয়ে যায়। নীরবতা বজায় রেখে ড্রেসিং কমপ্লিট সহ ব্যান্ডেজ করে দিয়ে বিদায় নিয়ে চলে যায়। আয়েশ যেতেই মেহেরিমা খাবার হাতে হৃদিতের দিকে অগ্রসর হয়। এখন না খেলে হয় না অ্যানাবেলা, অত্যন্ত খারাপ লাগছে, একটু ঘুমের প্রয়োজন। মেহেরিমার মনটা হুক করে কেঁদে ওঠে। মাত্র 2টো লোকমা খান, সাথে পেইন কিলার খেয়ে ঘুমিয়ে পড়ুন, ব্যথা একটু হলেও কমবে। হৃদিত আর না করে না, চুপচাপ ভদ্র ছেলের মতো খেয়ে মেডিসিন নিয়ে শুয়ে পড়া, কথা বাড়ায় না। মেহেরিমাও হৃদিতের দিকে দূরত্ব রেখে শুয়ে পড়ে, পাছে যদি ক্ষত স্থানে আঘাত পেয়ে বসে। হৃদিতকে অত্যধিক ক্লান্ত দেখাচ্ছে বিধায় মেহেরিমার কিছুই জিজ্ঞাসা করে না। সকাল হলেই না হয় সবটা জেনে নেবে, কিন্তু প্রেয়সীর মনের অবস্থা আকলে বিকলেই সবটাই তো হৃদিতের বোঝে। কষ্ট করে ব্যথিত শরীর নিয়েই এগিয়ে আসে। মেহেরিমাকে বুকের মাঝে জড়িয়ে নেয়। শোনা যায় মৃদু নিষ্প্রভ গলা। আমি জায়ানের সাথে প্রয়োজনীয় আলোচনা করতে গেছিলাম, ফেরার পথে আমার উপর অ্যাটাক করা হয়। কে বা কারা করেছে আপাতত জানি না, জানলে তোকে জানাবো। অ্যান্ড নাও আই এম কমপ্লিটলি সেফ।
এখন ছোট্ট মন থেকে সকল বিষণ্ণতা ঝেড়ে ফেলে ঘুমিয়ে পড়। তৎক্ষণাৎ নিজের বুকে উষ্ণ তরল অনুভব হতেই হৃদিতে একটু উতলা হয়। খাতে না যান, আমি ঠিক আছি তো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর, এর থেকেও তো খারাপ কিছু ঘটতে পারতো। আলহামদুলিল্লাহ। আপনি সকালে উঠেই আগে ডক্টরের কাছে যাবেন। আমার জন্য ডক্টর বসে থাকবে? আচ্ছা, আমার জন্য ডক্টর বসে থাকবে সাত সকালে? ওদের বউ বাচ্চা সংসার নেই? এত ক্ষমতা থেকে তাহলে লাভ কি হলো? আপনাদের কোনো কাজে আসেই তথাকথিত চরম ক্ষমতা? নিজের প্রয়োজনেই যদি কাজে লাগানো না যায়, সেই ক্ষমতার মূল্য কতখানি? ওকে মেরি বেহেন, এবার থাম। সকালেই যাব আর ডক্টরও দেখাবো। আপনি বোন বললে দোষ না, আর আমি ভাই বললেই তো তেড়ে আসেন। যত দোষ মেহরিমা ঘোষ, তাই না? ওটা তো কথার কথা, মহা মুসিবত তো। তুই কি আমাকে ঘুমোতে দিবি না? ব্যাস, মেহেরিমা নিশ্চুপ, দন্ত দিয়ে জিহ্বা কাটে। মিটিমিটি হেসে হৃদিতের বুকের সাথে নিগুড়ভাবে মিশে যায়। হৃদিত অধর ছড়িয়ে হাসে, ললাটে আলগোছে অধর ছুঁয়ে দেয়। এইচ ভিলা পেরিয়ে কিছুটা এগিয়ে আসলেই মেইন রোড সম্মুখে বাঁধে। সংরক্ষিত এলাকা হওয়ায় দরুন রাস্তা পর্যন্তই যানবাহন চলাচলের সীমাবদ্ধতা টানা হয়েছে। গলির ভেতরে যাওয়ার মতো দুঃসাহস কোনো গাড়ি চালকেরই নেই। মেইন রোড ধরে আর কিছুটা সামনে হাঁটলে নজরে আসে বড়সড় একটা পুকুর। রাস্তার পাশ ঘেঁষে প্রকৃতির সতেজতা নিবিড়ভাবে উপভোগের সুযোগ স্বরূপ একটা মাচা বাঁধা আছে। পথ চলতি মানুষ ওখানে বসে। জিরোই সবশেষে দেহের মনের ক্লান্তি দূর করে। তপ্ত দ্বিপ্রহর, কৌশিক ঠিক মাচাটার উপর বসা, অবচেতন দৃষ্টি পুকুর পেরিয়ে দূরে, বহুদূরে হারিয়েছে। কি এত ভাবছে? বেশ কিছুক্ষণ হলো ঈশান পাশে এসে দাঁড়িয়েছে, অথচ তীক্ষ্ণ মস্তিষ্কের ছেলেটা স্টের অবধি পেল না। যে ছেলে নিজের অদূর ভবিষ্যৎ উপলব্ধি করতে পারে, নিজের থেকে কয়েক গজ দূরে কারোর অবস্থান থাকলে অনায়াসে অনুভব করতে পারে, তার এমন নির্লিপ্ততা ঈশান ঠিক মেনে নিতে পারল না। স্যার কি তবে ভাবের সংস্পর্শে এসে পরিবর্তন হয়েছে? পরক্ষণেই ভাবে না, স্যারের পরিবর্তন হওয়া সম্ভব নয়। স্যার পরিবর্তন হয়ে গেলে পাপ গলা টিপে মেরে ফেলবে স্যারকে। আচ্ছা, স্যারকে মৃত্যু বিশ্বাস করে? অন্যকে যখন জানে মারে, নিজেও নিশ্চয়ই বিশ্বাস করবে। বিশ্বাস করলে আল্লাহকে ভয় কেন পায় না?